সকলকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম ফারজানাতুস কিচেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো করলা দিয়ে রুই মাছের ঝোল। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। করলা তো সবারই পছন্দ। অনেকে আছে ভাজি করে খায় কিন্তু তরকারি খেতে চায় না তিতার জন্য, কিন্তু আজকে আমি তিতা ছাড়া করলার এই তরকারি রান্না করে দেখাবো। তো আর কথা না বলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। দেখি প্রস্তুত প্রণালীগুলো। প্রথমেই একটি প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে কম তেল ব্যবহার করব। এরপর এখানে আমি দিয়ে দিব 2টি কিউব করে কাটা আলু। মাছ রান্নার জন্য আমরা যেভাবে আলুটা কাটি সেইভাবেই আলুগুলো কেটে নিয়েছি। এবার আমি সবগুলো আলু ভালো করে ভেজে নিব। আলুগুলো দেওয়ার পর এরপর এখানে আমি দিয়ে দিব সামান্য লবণ আর দিয়ে দিব সামান্য হলুদ। এবার আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। করলার তরকারি রান্নার জন্য এখানে আলুটা একদম ভালো করে ভেজে নিতে হবে। যদি রান্নার প্রথমে আলুটা ভেজে নেওয়া হয় তারপর কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই করলার তরকারি রান্নার সময় সব সময় আলুটা প্রথমে ভেজে নিতে হবে। আলুগুলো সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো আমি কতটুকু ভেজেছি। এবার সবগুলো আলু একে একে উঠিয়ে নিব। এবার একই প্যানে আমি দিয়ে দিব সামান্য তেল। তেলটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারেন, আমি একটিই দিয়েছি। তো এবার পেঁয়াজটা ভালো করে তেলের সাথে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেলে এখানে আমি 1.5 চামচ দিয়ে দিব রসুন বাটা। এবার তেল আর পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে ভেজে নিব যাতে রসুনের কাঁচা গন্ধটা না আসে। রসুন ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা এখানে আমি দিয়েছি কষানোর জন্য সবগুলো মশলা। তো আবার পানিটা রসুনের সাথে ভালো করে একটু মিশিয়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ দেওয়া শেষে এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানোর জন্য এখানে আমার পানি কম হয়েছে, তো আমি আবার পানি দিয়ে দিব এখানে মশলাটা ভালো করে কষানোর জন্য। রান্নার মধ্যে কষানোটা হয়েছে সবথেকে ইম্পর্টেন্ট। ভাত যত ভালো করে মশলাগুলো কষাবেন রান্নাটা ততই মজার হবে। তো আমি এখানে আবারও পানি দিয়েছি। এবার আমি এই পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। যখন পানিগুলো সব শুকিয়ে যাবে, উপরে তেল ভেসে উঠবে, তখনই এখানে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। মশলাগুলোর সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে দিব। তারপর আমি এখানে দিয়ে দিব ঝোল তরকারি রান্না করার জন্য। এখানে দিয়ে দিব 3 কাপ পরিমাণ ঝোল। তবে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এখানে ঝোলটা দিতে পারেন। পরিমাণ মতো ঝোল দেওয়া শেষে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন পানিগুলো একটা বলক উঠবে তখনই আমি ঢাকনাটা উঠিয়ে নিব। আর এই সময়টায় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে যাতে ঝোলের বলকটা একটু দেরি করেই আসে। এতে কিন্তু রান্নার ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো ফিরে এলাম 5 মিনিট পর। এবার ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দিব। এরপর এখানে দিয়ে দিব করলা। এখানে আমি 2টি করলা নিয়েছি লম্বা লম্বা করে কেটে, তারপর করলাগুলো নিয়েছি। এবার আমি করলাগুলো দিয়ে দিব। করলাগুলো দিয়ে এবার একটু নেড়ে দিব। নাড়া শেষে এবার এখানে আমি দিয়ে দিব মাছগুলো। আমি এখানে মাছ আগে থেকেই ভেজে রেখেছিলাম। রেগুলার রান্না করার জন্য আমরা মাছগুলো যেভাবে ভাজি সেইভাবে আমি মাছগুলো ভেজে নিয়েছি। তো এবার মাছগুলো দিয়ে আবার পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সময় চুলার আঁচটা মিডিয়ামেই থাকতে হবে। এই রান্নাটা করার সময় চুলার আঁচটা একদম মিডিয়ামেই রাখতে হবে। তো এবার ফিরে আসছি কিছুক্ষণ পর।
কিছুক্ষণ পর যখন ঝোলটা একটু শুকিয়ে আসবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। তারপর একটু নেড়ে দেখে নিব যে করলাগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখানে কিন্তু করলা একদম পুরোপুরি সিদ্ধ করা যাবে না, অল্প সিদ্ধ হবে, মানে মিডিয়াম 50% সিদ্ধ হবে। তখনই তরকারিটা বুঝতে পারবেন হয়ে গেছে। বেশি সিদ্ধ করলে কিন্তু করলাটা তিতা হয়ে যাবে, তাই বেশি সিদ্ধ করা যাবে না। মানে 50% সিদ্ধ হয়ে গেলেই তরকারিটা হয়ে গেছে বুঝতে পারবেন। তো আমার তরকারিটাও হয়ে গেছে, এবার আমি চুলা থেকে উঠিয়ে নেব। তো ভিউয়ার্স, আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো। আপনাদের যাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। আল্লাহ হাফেজ।